দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি আমি সামিয়া জান্নাহ। হাইকোর্টের রিট খারিজের মাধ্যমে জনগণের বিজয় হয়েছে, একথা বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনরত কর্মী সমর্থকদের ধন্যবাদও জানান তিনি। এছাড়া 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এর আগে বিকেলে রাজধানী কাকরাইলে আন্দোলনরত বিএনপি নেতাকর্মীদের মাঝে এসে উপস্থিত হন ইশরাক হোসেন। বলেন, 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন। এ সময় আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। গতকাল আমি একটা কথা বলেছিলাম, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে যে 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ না হওয়ায় শপথ না করানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। 1 ফেব্রুয়ারি 2020 ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে 2,36,000 ভোট পান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তবে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে তিনি পরাজিত হলে ওই ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক। 5 আগস্ট পরবর্তী সময়ে ওই আবেদনের সংশোধনী এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করলে তা মঞ্জুর করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। অবশেষে 17 দিন পর ইশরাককে শপথ না করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। বৃষ্টির বাধা উপেক্ষা করে উচ্চ আদালতে নামে বিএনপিপন্থী আইনজীবীদের ঢল। একসময় বহুল আলোচিত রিট খারিজ করে দেয় উচ্চ আদালত। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। শপথ নিতে দেরি করালে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন আইনজীবীরা। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। আপিলের পর অবশ্য আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে দুপক্ষকেই। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার অজিত সরকার এবং বার্তা কক্ষ থেকে আছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। অজিত, প্রথমেই আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সেই হিসেবে যে 2 উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন, মূলত কি কারণে তিনি আসলে 2 উপদেষ্টার পদত্যাগের দাবিটি করেছেন? জিশাদ, আপনি জানেন আজকে আদালতে রায় হওয়ার পরে কিন্তু বিকেলে কিন্তু ইশরাক হোসেন সেই কাকরাইল মোড়ে কিন্তু এসে তিনি যে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং কি যেটা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যেটা বলেছেন যে আসলে তারা আদালতের রায়ে তারা খুশি এবং কি যদিও তারা কিন্তু এখানে তারা 48 ঘন্টা সময় কিন্তু বেঁধে দিয়েছে, তারা আপাতত আন্দোলন স্থগিত করেছে, কিন্তু তবে তারা 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা সেটার জন্য তারা আসলে 48 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছে। তারা আসলে ওই কর্মকাণ্ডগুলো তারা আসলে পর্যবেক্ষণ করবে, আর সেই শর্তে কিন্তু আসলে আজকের জন্য আপাতত কিন্তু সেই আন্দোলন কিন্তু স্থগিত করেছেন। তিনি বলছেন যে এই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু নির্বাচন
নির্বাচন কমিশন, আদালত কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু তারা কিন্তু আসলে হস্তক্ষেপ করছে, যেটা তাদের আসলে বিএনপি নেতা তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের যে কথা বলা হয়েছে, যে আগামীতে ডিসেম্বরে যে নির্বাচন দেওয়ার তাদের যে কথা, তারা আসলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি আসলে অভিযোগ করছেন। আর সেই আজকে যেটা আসলে সাংবাদিকদের স্পষ্ট করে তিনি যেটা বলেছেন সেটা হলো যে আমরা সাময়িক আমরা আন্দোলন স্থগিত করে নিয়েছি, কিন্তু আমাদের মেয়র পদ ফিরে পাওয়া আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো যে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত যে ডিসেম্বরে কিন্তু নির্বাচনী রুটম্যাপ কিন্তু ঘোষণা করতে হবে। আর অনতি বিলম্বে যদি দুই উপদেষ্টাকে যদি পদত্যাগ করা না হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আন্দোলন আরো কঠিন পর্যায়ে তারা নিয়ে যাবে, আর জোরদার করা হবে বলে তিনি আমাদেরকে আসলে আরেকটি বিষয়, 26 তারিখের মধ্যে শপথ নেওয়ার যে সময় বেঁধে দিয়েছে আদালত, এর মধ্যে শপথ না নেওয়া হলে বিএনপি আসলে ফের কি ধরনের কর্মসূচি দিতে পারে? তারা বলছেন যে এই সময়ের মধ্যে তারা যদি শান্তিপূর্ণভাবে তাদেরকে যদি শপথ নিতে যদি তারা যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু আরো কঠোর পদক্ষেপ তারা নিতে বাধ্য হবে। তারা বলছেন যে পরবর্তীতে তারা বিষয়টা কিন্তু তারা কিন্তু এখন তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে কিন্তু তারা আজকে কিন্তু সাময়িক আন্দোলনটা তারা কিন্তু স্থগিত করেছে। তারা কিন্তু তাদের যদি সেই আদালতের যে আজকে রায় দিয়েছেন সেই রায়টা যদি তারা যদি কথা সাপেক্ষে সময় মতো যদি তারা সে রায় যদি তারা প্রতিফলিত না হয়, সেটা যদি কার্যক্ষম না হয়, তারা কিন্তু কঠোর কর্মসূচির কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তারা দুই উপদেষ্টার পদত্যাগ করতেই হবে, তারা এমনটাই বলছেন। নেতাকর্মী সমর্থকরা সবাই রাজধানী ঢাকাবাসীও কিন্তু একই কথা বলছেন যে দুই উপদেষ্টার পদত্যাগের বিকল্প কিছু নাই, দুই উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। কারণ তারা আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে তারা বিএনপির যে লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোতে তারা কিন্তু আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা কিন্তু হস্তক্ষেপ করছে। তারা আসলে এমনটাই আমাদেরকে আসলে জানিয়েছেন। ইসরাত, অজিত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে আরো আছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। যেতে চাই মিজানের কাছে। মিজান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শনিবার আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সেক্ষেত্রে আইনি জটিলতা একটা রয়েই গেল। আপনার বিশ্লেষণ কি বলছে, যেহেতু আপনি আজ সারাদিনই পুরো বিষয়টি কভার করেছেন? দেখুন, বিএনপির পক্ষ থেকে বিশেষ করে ইশরাকের যেই, যদি স্পষ্ট করে বলতে হয়, ইশরাকের যে দুইজন আইনজীবী যাদের জোরালো শুনানি ছিল আদালতের কাছে, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন, এই দুইজন যেমনটি বলেছেন যে আসলে এখন ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই, এবং পাশাপাশি তারা এটাও বলেছেন যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের এমন কোনো প্রিসিডেন্স নেই যে এ ধরনের নির্বাচনের ক্ষেত্রে নন পার্টিস কোনো ব্যক্তির রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত কোনো সিদ্ধান্ত দিয়েছেন। আর তাই তারা বলছেন যে খুব দ্রুত এই শপথটি হওয়া উচিত, কারণ 26শে মের পর বিষয়টি ইনফ্র্যাকচুয়াস হয়ে যাবে, অর্থাৎ আমরা সোজা বাংলা যেটাকে বলি তামাদি। অতএব সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে দ্রুত সেই শুনানির উদ্যোগটি নিতে হবে। অন্যদিকে এই বিষয়ে নির্বাচন কমিশনও কিন্তু একটি বক্তব্য দিয়েছে, যেই আনুষ্ঠানিকতা রয়েছে উচ্চ আদালতের আজকের আদেশের যেই সার্টিফাইড কপি, সেটি হাতে পাওয়ার পরই হয়তো এই বিষয়ে নির্বাচন কমিশন তার পরবর্তী ব্যবস্থাটি গ্রহণ করবে। যদিও তাদের এই আনুষ্ঠানিক বক্তব্যের পরই কিন্তু রিটকারী মামুনুর রশিদের যে আইনজীবী, তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে তারা শনিবার এই সিএমপিটি ফাইল করবেন, অর্থাৎ তারা শনিবার চেম্বার আদালতে যাবেন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে। আর সেক্ষেত্রে যদি তিনি আমাকে এও জানিয়েছেন যে তারা এই সিএমপির সাথে আরও বেশ কিছু নতুন তথ্য সংযুক্ত করবেন। অতএব এটা ফাইল হওয়ার পরই কিন্তু সুনিশ্চিতভাবে বলা যায় যে এটা তখন কিন্তু একটি সাবজুডিস ম্যাটার হয়ে যাবে, অর্থাৎ বিচারাধীন বিষয়। অতএব এই ক্ষেত্রে আপনি যে আইনি জটিলতার কথা বললেন, তার একটা শঙ্কা থেকে যায়। জি, শনিবার যেহেতু হচ্ছে যে রিটকারীর আইনজীবী আপিল করার কথা বলছেন, এরপরে আসলে আইনি প্রক্রিয়াটি কি হবে? সাধারণত শনিবার কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের কর্মদিবস বন্ধ, কিন্তু ঈদের ছুটির কারণে কিন্তু বিশেষ এই শনিবার প্রশাসনিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটি হবে। অর্থাৎ এটা নিশ্চিতভাবে বলা যায় যে শনিবার চেম্বার আদালত বসবেন না, যেটা হচ্ছে আপনার আপিলের যে আনুষ্ঠানিকতা, সেটা হয়তো সম্পন্ন হবে দাপ্তরিক কাজের মাধ্যমে।
সেই ক্ষেত্রে আপিলের শুনানিটি যদি হয় সেক্ষেত্রে সেটা রোববারই নিশ্চিতভাবে বলা যাবে যে চেম্বার আদালত এটাকে কোনভাবে দেখেন। চেম্বার আদালত কি এটাকে খারিজ করে দেবে নাকি এটা ফুল কোর্টে পাঠাবেন শুনানির জন্য, অর্থাৎ আপিল বিভাগে পাঠাবেন শুনানির জন্য। এটা চেম্বার আদালতের নিজস্ব এখতিয়ার এবং সেই এখতিয়ারের ক্ষেত্রে আইনজীবীরা কি শুনানি করেন সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুপক্ষের বক্তব্য শোনার পরে হয়তো চেম্বার আদালত এই বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন। মিজান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের সাথে আরও যুক্ত ছিলেন অজিত সরকার। ধন্যবাদ আপনাদের দুজনকেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন রাজনৈতিক দলের উপদেষ্টাদের উপস্থিতি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি। সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আলোচিত করিডোর ও বন্দর ইস্যুতে কথা বলেন। জানান, রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দেন তিনি। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। চলতি অর্থ বছরের 9 মাসে 65,000 কোটি টাকা রাজস্ব ঘাটতির মধ্যে কর্মকর্তাদের আন্দোলন ঘাটতিকে আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি 26শে মে থেকে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি কর্মসূচিতে আমদানি রপ্তানি সংকটে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। পণ্য সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিতে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনের নেতিবাচক প্রভাব তুলে ধরে গবেষক ও ব্যবসায়ীরা বলছেন, অবিলম্বে এই অচলাবস্থার সুরাহা করা উচিত সরকারের। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 3,22,000 কোটি টাকার কিছু বেশি, যেখানে এনবিআর আদায় করতে পেরেছে 2,65,000 কোটি টাকা। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে মন্দায় আহরণে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রার তুলনায়। এই পরিস্থিতিতে আবার এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন প্রায় 1 সপ্তাহ ধরে। আমদানি কার্যক্রম এরই মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে আন্দোলনের কারণে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে ফলপ্রসূ বৈঠক না হওয়ায় 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন কর্মকর্তারা। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা যে 5 জন যাচ্ছি, সেই 5 জন এখানে সাইন করেছি। আমরা যাচ্ছি, আপনারা দোয়া করবেন। এনবিআর বিলুপ্তিকে ঘিরে রাজস্ব কর্মকর্তাদের এমন আন্দোলন নতুন করে অর্থনীতিতে সংকটে ফেলবে বলে মনে করেন গবেষকরা। তারা যে আজকে যে ট্যাক্স কালেক্ট করছে না, এখন আসে আপনার ইম্প্যাক্ট তো অবশ্য হবে। ট্যাক্স রেভিনিউ কালেকশনের তো 12টা বাজবে, টার্গেট অ্যাচিভ করবে না, এমনিতে আমরা পিছনে আছি। এটা রেখে দিলাম, ঠিক আছে, রাষ্ট্র চলবে না, কিন্তু আপনার যে একটা কন্টেইনার আছে চিটাং পোর্টে, যেটাতে পচনশীল দ্রব্য থাকলে সেটা কি হবে? ব্যবসায়ীরা এই অচল অবস্থার অবসান চান। আলোচনা সমালোচনা অনেক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, বা সেটার জন্য পুরো দেশকে এফেক্ট করা বা জাতিকে এফেক্ট করা বা অর্থনীতিকে এফেক্ট করা, আসলে এটা তো মানে সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ীদের কাম্য না। যে অবস্থার মধ্য দিয়ে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এই অবস্থায় পৌঁছালো, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমালোচনা করে গবেষকরা বলছেন, কর্মকর্তাদের দাবির কথা শুনে তার টেকসই সমাধান করা দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। মনি, আজ তো প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। স্মারকলিপির দাবিগুলো আসলে কি কি এবং সেগুলো কতটা যৌক্তিক?
সামিয়া, কিছুদিন ধরেই তারা যে আন্দোলনটি করছে এটি মূলত তাদের প্রতিদিনই তারা যে দাবিগুলো তুলছেন উপস্থাপন করছেন সেটি মূলত তারা আজকেও স্মারকলিপিতে এটি তারা উপস্থাপন করেছেন। মূলত অধ্যাদেশটি জারি হয়েছে সেটি তারা অবিলম্বে বাতিল চান। প্রথমত অধ্যাদেশটি তাদের দৃষ্টিতে অধ্যাদেশটি যৌক্তিক হয়নি এবং এটি টেকসই হয়নি। তারা টেকসই সংস্কার চান, তারা সংস্কারের পক্ষে, কিন্তু তারা এটিকে বলছেন এটি তাদের জন্য, তাদের দৃষ্টিতে এটি টেকসই বা যৌক্তিক হয়নি। কারণ এটি তারা বরাবরই বলে আসছে, প্রথম থেকেই বলে আসছে তাদের দাবি যে এনবিআর সংস্কার কমিটি যে করা হয়েছিল, যে পরামর্শ কমিটি করা হয়েছিল, যে কমিটি তারা তাদের সুপারিশে যে ধরনের সুপারিশগুলো করেছিল, এনবিআর সংস্কার করতে যে ধরনের কর্মসূচিগুলো তারা নেয়ার সুপারিশ করেছিল সেগুলো পাল্টে দেয়া হয়েছে। তারা বলছেন যে সেগুলো রাতারাতি পাল্টে দিয়ে এমন কিছু তারা অ্যাড করেছেন, তারা যুক্ত করেছেন যেগুলো তাদের স্বার্থে পরিপন্থী। অর্থাৎ তারা এই তাদের দাবি একটি যে এনবিআর সংস্কার কমিটি যে ধরনের সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো নিয়ে আলাপ আলোচনা হোক এবং সকলের মতামতের ভিত্তিতে ব্যবসায়ী, গবেষক, বিভিন্ন ধরনের পেশাজীবী এবং রাজস্ব কর্মকর্তা সকলের সাথে আলোচনা করে একটি টেকসই এবং যৌক্তিক রাজস্ব বোর্ডের সংস্কার তারা চান। এই দাবিগুলো মূলত তারা তুলে ধরেছেন এবং তারা যে কয়েকদিন ধরে বলে আসছেন তাদের এই আন্দোলনটি আজকে যে জায়গায় পৌঁছালো এটি এমন জায়গায় পৌঁছাতোই না যদি এনবিআরের যে চেয়ারম্যান তিনি যদি তাদের হয়ে কাজ করতেন অথবা তাদের বক্তব্যগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারতেন, তাহলে এই জায়গায় আজকে পৌঁছানো হতো না। ফলে তারা এনবিআরের চেয়ারম্যানেরও পদত্যাগ চেয়েছেন। এরকম তারা ৩-৪টি দাবি উপস্থাপন করেছেন এবং সেগুলো তারা প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপিতে দিয়েছেন। এবং এই যে আজকে দুপুরে তারা দিলেন এটি, এরপরে আসলে তারা কি মানে তারা ফলাফল পান বা এর সারা কতটা পান, কিভাবে পান, সেটির উপর নির্ভর করে মূলত পরবর্তীতে তারা আমাদেরকে প্রতিক্রিয়া জানাবে বলে সেই আন্দোলনরত কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। মনি, আরেকটি বিষয় যে আমদানি রপ্তানির ক্ষেত্রে এনবিআরের মূল কাজটাই তো শুল্ক সংগ্রহ। সেক্ষেত্রে এই একটা সপ্তাহ ধরে যে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন বন্দরগুলোতে, মূলত শুল্কায়ন যে কার্যক্রম সেটি তো নিশ্চয়ই ব্যাহত হচ্ছে। ঠিকই বলেছেন। আমরা গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কাস্টমস হাউসগুলোতে গিয়েছি, মানুষের যে ভোগান্তি সেগুলোর চিত্র তুলে ধরেছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা শুল্কায়ন কাজ করতে আসছেন মূলত আজকে। তবে গত কয়েকদিন ধরে আমদানি কার্যক্রমটি বাধাগ্রস্ত হলেও রপ্তানি কার্যক্রমটি তারা বলছেন যে তারা রপ্তানি কার্যক্রমটি আপাতত সচল রেখেছেন, কিন্তু আমদানি কার্যক্রমটি তারা আপাতত কাজ করছেন না কাস্টমস কর্মকর্তারা। কিন্তু ২৬ তারিখের পরে, আসলে ২৬শে মের পরে আমদানি রপ্তানি থেকে শুরু করে ভ্যাট সংগ্রহ, রাজস্ব সংগ্রহ সব ধরনের কার্যক্রমই তারা বন্ধ রাখবেন। তারা ২৬শে মের পর থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই যে এই কয়েকদিনে আমরা কাস্টমস হাউসগুলোতে গিয়ে দেখেছি যে শুল্কায়নের জন্য যে ধরনের কাগজপত্রগুলো ছাড় করতে হয়, যে ধরনের পদ্ধতি মেনে চলতে হয়, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এই কাজগুলো তারা না করার ফলে নানা ধরনের সংকটে পড়েছেন। আপনি জানেন যে আমাদের দেশে রপ্তানির জন্য নানা ধরনের পণ্য আমদানি করতে হয়। অনেকে আমাদেরকে বলেছেন, আমরা এমনও দেখেছি যে বিদেশ থেকে যে ছোট ছোট মুরগির বাচ্চা আমদানি করছে, সেই মুরগির বাচ্চা যত সময় আপনার শুল্কায়ন বা এগুলো ছাড় না করতে পারলে এগুলো তো আসলে ক্ষতিগ্রস্ত হবে, মারা যাবে। এই ধরনের এমন অনেক পণ্য আছে যেগুলো আপনি ২-৩ ঘন্টা বা ৪-৫ ঘন্টা পরে থাকলে এগুলো তাৎক্ষণিকভাবে ক্ষতির মুখে পড়ে। কিছু কিছু পণ্য আছে আপনি হয়তো কিছুদিন ফেলে রাখতে পারেন, কিন্তু এমনও অনেক পণ্য আছে যেগুলো তাৎক্ষণিকভাবে এগুলো ছাড় করতে হয় বা এগুলো শুল্কায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। ফলে যারা অনেকে নানা ধরনের সংকটে পড়ছেন, একই সাথে অনেক কাজ জমে গেছে। এই কয়েকদিনে অর্ধবেলা কাজ করেছেন, আবার ৫-৬ ঘন্টাও তারা বন্ধ রেখেছেন কাজ।
ফলে অনেক কাজ একত্রে জমা হয়ে যাচ্ছে। অন্যদিকে একেবারে যখন বন্ধ হয়ে যাবে শুল্কায়নের কাজটি, আমদানি রফতানি, তখন তো আসলে পুরো অর্থনীতিতে এক ধরনের বিপর্যয় তৈরি হবে এবং বাজারে যে পণ্যের সরবরাহের একটি চেইন রয়েছে সেই চেইনটি আসলে ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। মেহেরমণি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রাতেও ফেনী, পঞ্চগড়, লালমনিরহাট, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ ইন করে নারী, শিশু সহ ৯৯ জনকে। ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে আটকের পর বাংলাদেশে ঠেলে দেওয়া হয় তাদের। এখন তাদের রাখা হয়েছে পুলিশি হেফাজতে। ফেনীর ছাগলনাইয়া থানায় আটক নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। ভোরে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত থেকে স্থানীয়রা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর রাখা হয়েছে পুলিশ হেফাজতে। জানা গেছে এই দলে অন্তত ১৪০ জন ছিল। ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে ধরে আনার পর ২৪ জনকে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলা দেওয়া হয়। রাতের ১২টা সাড়ে ১২টার দিকে তখন নিয়ে আসার পরে এখানে আমার করলো কি গেট খুলি কোনো মতে ধাক্কে দিয়ে পার করে দিয়ে কলে যদি আবার এফআইআর রিজেন আসে তো তোমার গুলি করে মারবো, এতটুকু। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদেরকে হরিয়ানার ১২ জনকে আনা হয়েছে, তাদের সাথে আরো ১৪০ জন একই প্লেনে করে আনা হয়েছিল। গতকালকে পুশ ইন করার জন্য মূলত আনা হয়। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে ৭ শিশু সহ ২০ জনকে। নিজেদের বাংলাদেশি দাবি করা এই ব্যক্তিদেরও গুজরাট থেকে আটকের পর বিমানে করে শিলিগুড়ি আনা হয়। এরপর বাংলাদেশে পাঠায় বিএসএফ ও ভারতের পুলিশ। আমরা আইছি ৪,০০০ লোক আইছি। আমরা এই ৩ জন একই জায়গার একই মানে নড়াইল জেলায়। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িয়েছে। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে ১১ জন মহিলা, ৭ জন বাচ্চা, ২ জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। পঞ্চগড় সদরের জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৬ নারী ও ১৩ শিশুসহ ২১ জনকে পুশ ইন করা হয়। আটক সবাই বাংলাদেশি নাগরিক। দীর্ঘদিন ধরে গুজরাটে কাজ করার কথা স্বীকার করেছেন তারা। এছাড়া কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩, মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ৫, দিনাজপুর দিয়ে ২, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। জনাব জিল্লুর রহমান, স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। প্রথমত, ভারত থেকে পুশ ইন হওয়া যে ৯৯ জনের কথা বলা হচ্ছে তারা তো এখন পুলিশের হেফাজতে রয়েছেন, কিন্তু তাদের পরিণতিটি আসলে কি? থ্যাংক ইউ। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই পুশ ইনটা নতুন কোনো ঘটনা না। আর কেন পুশ ইন, এটার ব্যাকগ্রাউন্ড একটু আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে বিজেপি সরকার তাদের জাতিগত এবং ধর্মীয় কিছু ইস্যু তারা উগ্র হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রাখার জন্য যারা মুসলিম, বাংলা ভাষায় কথা বলে তাদেরকে মনে করে যে বিজেপি দলের বিরুদ্ধে একটা শক্তি। এটার জন্য পশ্চিমবঙ্গ একটা বড় আপনার রাজনীতি আছে। দেখুন, তারা বাংলাভাষী, তারপর মুসলিম সম্প্রদায়ের হলে তাদেরকে বেশি আটক করছে। প্রথমে র্যান্ডাম রেড করছে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা। তারা ধরে এনে প্রথম তারা ডিটেনশন সেন্টারে নিচ্ছে। সেখান থেকে তারা রাতের আধারে সুবিধা মতো সময় অমানবিকভাবে আন্তর্জাতিক সমস্ত নর্মস ভেঙে সীমান্ত এলাকায় তাদেরকে পুশ করছে। এর মূল উদ্দেশ্য দিল্লি মনে করছে যে তাদের ডেমোগ্রাফিক যে চেঞ্জ আসছে আর ইন্টারনাল যে সিকিউরিটি থ্রেট আছে সেটাকে সমাধান করার জন্য এই পুশিন একটা ভালো হাতিয়ার হতে পারে। এই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আরেকটা বিষয়, বর্তমান সরকার ইন্টারনাল এক্সটার্নাল একটা বড় চাপের মধ্যে আছে যে কাশ্মীর ইস্যু নিয়ে তারা যে মিথ্যা বানোয়াট একটা স্টোরি তৈরি করেছিল, সেখানে পাকিস্তানের কাছে মার খাওয়ার পরে তাদের মুখ রক্ষা করার জন্য দেশে বিদেশে যে আঞ্চলিক যে
প্রভুত্ব, আধিপত্য এবং তাদের শ্রেষ্ঠত্ব এতদিন মনে করত, পাকিস্তান সেটা ধুলায় মিশাই দিয়েছে। পাশাপাশি চীন তাদেরকে চাপে রেখেছে। চীন এবং পাকিস্তান শক্ত টার্গেট। তারা এখন জি জনাব জিল্লুর রহমান, এটি তো আসলে ভারত সরকারেরই একটি কৌশল বলা চলে। তো যদি ভারতের এই পুশিনের যে কার্যক্রম এটি যদি অব্যাহত থাকে, তাহলে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি হয়? দেখেন, এখানে একটা কথা সত্যি খুব ইম্পর্টেন্ট, যে এ ধরনের ইলিগাল ইমিগ্রেন্ট আমরা যেটাকে বলি, সেগুলাকে কোনো দেশ যদি অন্য দেশে পুশ ইন করতে যায়, সেই ক্ষেত্রে UNHCR, যেটাকে আমরা জাতিসংঘ যে রিফিউজির যে কমিশনটা আছে, তারা সেখানে নাক গলায়। যেমন রোহিঙ্গা আমাদের দেশে আছে, আমরা যখন পুশ করতে যাচ্ছি তখন জাতিসংঘের এই আপনার হাই কমিশন তারা ইনভলভ হয়ে যাচ্ছে যে এটা অমানবিক, এটা আন্তর্জাতিক নর্মসের বাইরে। অথচ ভারত যখন এটা করছে তখন কেউ কথা বলছে না। এখানে আয়রনি অফ দি ওয়ার্ল্ড অর্ডার। তারপরও আমরা তো নিশ্চুপ থাকতে পারি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, ভারতের সাথে কূটনৈতিক, রাজনৈতিক আমাদের যোগাযোগ রাখতে হবে। সীমান্ত এলাকায় আমাদের সীমান্ত প্রহরীদের সতর্ক রাখতে হবে, সেখানে সর্বদা পেট্রোলিং এর ব্যবস্থা করতে হবে, কোনো ফাঁকে যেন তারা জোরপূর্বক কাউকে পুশ ইন করতে না পারে। আর সরকার, দিল্লি সরকার, তারা সবসময় চায় যখনই তারা কোনো একটা ইন্টারনাল চাপে পড়ে তখন তাদের দেশের নাগরিকের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে পুশ ইন অভিযান। তারা রাতের বেলায় একটা পরিবার ধরে নিয়ে যায়, এমনকি ভারতের নাগরিক যাদের আধার কার্ড আছে, আইডি, ন্যাশনাল আইডি আছে, ভোটার কার্ড আছে, দীর্ঘদিন সেই দেশে বসবাস করেছে, এমন রেকর্ড আছে, তারপরও তাদেরকে ধরে নিয়ে আসছে কারণ তারা বাংলায় কথা বলে। এমন আমরা প্রতিবেদন বিবিসিতেও দেখেছি যে ভারতের নাগরিক, সে বলছে আমি ভারতের নাগরিক, দীর্ঘদিন আমার বাপ দাদা 14 পুরুষ এখানে ছিল, তারপর আমি বাংলা ভাষায় কথা বলার জন্য আমাকে জোর করে। সেটি আসলে তারা আদৌ ভারত বা বাংলাদেশের নাগরিক কিনা সেটি যাচাই করার কিন্তু উপায়টি আছে। জনাব জিল্লুর রহমান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বাগত আরো একবার ডিবিসির নির্বাচিত সংবাদে, সাথে আছি আমি সামিয়া জান্নাহ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতেই ইসরায়েলি দূতাবাসের 2 কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাতে একটি ইহুদি জাদুঘরের বাইরে গোলাগুলিতে মারা যান তারা। জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে। এই ঘটনাকে দুঃখজনক বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এলাকা ওয়াশিংটন ডিসি, যেখানে রয়েছে ইহুদি মিউজিয়াম, FBI-এর কার্যালয় সহ বেশ কিছু সরকারি স্থাপনা। বুধবার রাতে ইহুদি মিউজিয়ামে চলা একটি অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের 2 কর্মকর্তা। সেখান থেকে বের হওয়ার পরপরই তাদের খুব কাছ থেকে গুলি করলে নিহত হন তারা। এ সময় মিউজিয়ামের ভেতর দূতাবাসের আরও কর্মকর্তা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিকাগোর বাসিন্দা ইলিয়াস রড্রিগেজ নামে 30 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অনুষ্ঠান শুরুর আগে মিউজিয়ামের বাইরে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। আটকের পর ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন ওই ব্যক্তি। হামলাকে ঘৃণ্য ইহুদি বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। এ ঘটনায় শোক জানিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্বেষ ও মৌলবাদের কোনো স্থান নেই বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।